এনসিপির ফেইসে মানে স্পেকট্রাতে আমরা কি এই একটু প্রগতিশীল মানুষদেরকে কম দেখতে পাই? এইটা এখন আপনি মনে করেন কি, যেমন সাপোজ মনে করেন এইটা একটা মজার প্রশ্ন আর কি, এটা ছোট উত্তর দিলে আমার মনে করেন এটা শেষ হয়ে যাবে। যেমন মনে করেন এনসিপি যে তার যে সংবিধানের মূলনীতি প্রশ্নে এনসিপির যে প্রপোজালগুলা, সেই প্রপোজালগুলোর মধ্যে বহুত্ববাদ আছে। এনসিপির পজিশনটা খুবই সিম্পল, যে যদি আমাদের সেকুলারিজম সরাইতে হয় তাহলে সেকুলারিজম সরাইতে হবে এমন একটা কিছুর মাধ্যমে যেটা সেকুলারিজমের থেকে বেটার একটা সিচুয়েশনকে ইন্ডিকেট করে, কিন্তু একদম থাকবে না তা হইতে পারে না। সেটার জন্য বহুত্ববাদে যদি অন্য কোনো বাংলা, আরো সহজ বাংলা, আরো ইজি বাংলা যদি তৈরি করা যায়, সেই ব্যাপারেও এনসিপির কোনো না নাই। কিন্তু এইটা বলার পরও আমরা কিন্তু ডানপন্থী। আবার বিএনপি বলতেছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি হবে আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং পূর্ণ আস্থা, কিন্তু বিএনপি কিন্তু এখন বামপন্থী বা সেকুলার রাজনীতি করতেছে। বলে এইগুলো তো আসলে পুরোটি পারসেপশনের উপর ঠিক করে যে কে প্রগতিশীল কে প্রগতিশীল না, এটা তো আসলে এক প্রকার পারসেপশন তৈরি করার বিষয়। তো এই মোমেন্টে বিএনপি বড় দল, বা মনে করেন বাংলাদেশে অনেক মানে সেকুলার পার্টিও বিএনপির সাথে বলতেছে যে বিএনপি, কিন্তু আপনি যদি কাগজে কলমে দেখেন বিএনপির দাবি তো অনেক বেশি রাইটিস দাবি। আপনি যদি লক্ষ্য করেন হেফাজত যে নারী কমিশন নিয়ে যে সমাবেশ করছিল, ওই সমাবেশের মধ্যেও এটা দাবি ছিল, মানে বিএনপির দাবি হেফাজতের দাবির মধ্যেও ছিল। কিন্তু বিএনপির সাথে কিন্তু হেফাজতকে কেউ অ্যালাইন করতেছে না, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী বিএনপির সাথে হেফাজতকে অ্যালাইন করতেছে না। আবার আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু এই ঘটনা মানে নারী কমিশন নিয়ে তিনি মন্তব্য করছেন যে শরিয়া আইন ব্যতীত কোনো আইন বাংলাদেশে মানে করা যাবে না, ইসলামী আইনের এগুলো ব্যতীত কোনো আইন করা যাবে না। ফলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু এই কোয়েশ্চেনের আনসার করতে হইতেছে না। তাহলে কি আপনি প্রোগ্রেসিভ? না, তাহলে আপনি তো প্রোগ্রেসিভ না, আপনি তাহলে পিছায়। এটা আসলে আমার মনে হয় কি, এটা একটা সংঘবদ্ধভাবে এনসিপিকে একটা দিকে ঠেলা দেওয়ার একটা প্রবণতা আসলে আছে। এবং এইটা আমি বলতে চাইতেছি না যে আমরা খুব ভালো কাজ করে ফেলতেছি তারপরে মানুষ আমাদের বলতেছে, কিন্তু এই সংঘবদ্ধতাটা আছে যে ঠিক আছে এনসিপি একটা ডানপন্থী দল, ডানপন্থীদের দিকে চাপো, ওকে ডানপন্থীদের দিকে রাখো, এটার একটা পলিটিক্যাল ন্যারেটিভ থাকতেই পারে। কিন্তু আমার মনে হয় না যে আসলে ওই যে প্রোগ্রেসিভরা পিছায়া, এখানে প্রোগ্রেসিভ না তারা আগায়া, বিষয়টার এইভাবে দেখার আসলে কোনো জায়গা নেই। ওকে, এবার আসি আপনার মাঠের রাজনীতিতে। আপনি তো নির্বাচন করবেন মনে হয়, এবং নির্বাচন করলে সুনামগঞ্জ থেকেই করবেন। তাই যদি করেন তাইলে এই স্থানীয় রাজনীতিতে মানে মানুষজনের কাছ থেকে কেমন পাইতেছেন? স্থানীয় রাজনীতি আসলে মনে করেন যে আমার এক প্রকার চোখ খুলে দেওয়ার মতো অবস্থা। আমি আসলে দেখলাম যে ঢাকায় বা এই যে সেন্টার পয়েন্টে আমরা যত রকমের বিষয়াদি নিয়ে আলোচনা করি, আলাপ করি, এগুলোর আসলে কোনো জায়গা মানে আপনার স্থানীয় রাজনীতিতে নাই। মানে স্থানীয় মানুষটা চায় হইলো সে ধান ফলাইছে যেন সে সরকারের কাছে ধানটা বেচতে পারে, এটা যদি সে বেচতে পারে তাহলেই সে খুশি, তার আর কিছু যায় আসে না এখানে গভর্নমেন্টে কে বসে আছে কি করতেছে এগুলো দেওয়া সে গুরুত্বপূর্ণ না। সে হিসাব করে হইলো যে তার যে বাজার, সেই বাজারে সে যেন একটু মানে ভালো মতো চলতে পারে, জিনিসপত্র কিনতে পারে, এতটুকুতেই সে খুশি। মানে আমরা এই যে ঢাকা বা এই যে ব্যস্ত শহরে বসে যে কত রকমের তাত্ত্বিক আলাপ, তাত্ত্বিক বিষয়াদি দিয়া আমরা রাষ্ট্র বিচার করি, কিন্তু আমি শেষ পর্যন্ত দেখলাম যে স্থানীয় মানুষের কাছে এগুলোর আসলে তো গুরুত্বপূর্ণ নেই। স্থানীয় মানুষ তার আসলে তার একটা স্ট্যান্ডার্ড লিভিং চায়, দ্যাটস ইট। সেটা যে এনশিওর করতে পারবে সে তার সাথেই আছে। ফলে এইটা আসলে আমার একটা চোখ খুলে দেওয়ার মতো বিষয় আর কি, যে ঠিক আমরা যেভাবে ঢাকায় বসে রাজনীতিটা খুব কঠিনভাবে দেখার একটা বিষয়, বা অনেক সময় আমরা যেটা করি যে আমি নিজে যেটা বলতেছি সেটা জনগণের নামে যে চালায় দেওয়ার একটা বিষয়, যে জনগণের দাবি, মানে আমি কেমনে জানি এটা জনগণের দাবি? আমি জনগণের কাছে যাই নাই, জনগণ এইসব দাবি নিয়ে নাই, জনগণ এইসব দাবির কিছু মনে করে না, ঠিক আছে? মানে ফলে এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আসলে আমার মধ্যেও মনে করেন এক প্রকার মানে এটা তাড়না তৈরি করছে। তো আমিও আমার লোকালি যেহেতু মনে করেন আমার বাড়ি হলো সাল্লায়, সাল্লা সম্পর্কে একটা কথা খুবই বহুল মানে প্রচলিত আর কি, যে যেখানে নাই আল্লাহ সেই জায়গার নাম সাল্লা। কারণ হলো এখানে কোনো রাস্তা নাই, উপজেলার ভিতরে কোনো রাস্তা নাই, উপজেলার চলাচলের কোনো জায়গা নাই, আপনার ভালো স্বাস্থ্য ব্যবস্থা নাই। পুরো সুনামগঞ্জেই এটা একটা বড় ধরনের প্রবলেম, কোনো ভালো স্বাস্থ্য ব্যবস্থা নাই। ফলে এই যে সিচুয়েশনগুলো, তো আমিও মনে করেন আমার এলাকায় যেটা করার চেষ্টা করতেছি সেটা হলো, যেমন হাওর আমার এলাকার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই হাওরের ব্যবস্থাপনা নিয়ে নানান রকমের সমস্যা রয়েছে। যেমন মনে করেন আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমার বাড়ির পিছনে হলো ছায়ার হাওর। এই ছায়ার হাওরের যে জমি মানে যে ল্যান্ড, এই ল্যান্ড হলো আমাদের গ্রামের লোকজনদের, মূলত আমাদের গ্রামের লোকজনদের এবং আরও আশেপাশের কিছু গ্রামের লোকজনদের। কিন্তু যখন পানি উঠে যেতেছে আমি এইখানে আর মাছ ধরতে পারতেছি না, কারণ ওই পানির লিজ হইতেছে আলাদা। মানে ওই যে পানিটা ওইটার এলাকার একটা লিজ হইতেছে, কিন্তু আমি যদি নিজে লিজ না নেই আমি কিন্তু পাইতেছি না। কিন্তু ওই পানিটার নিচে মানে ঠিক 10 ফিট 12 ফিট নিচে যে জমিটা, ওই জমিটার মালিক আমি। ফলে এই যে মানে সার্কামস্টেন্সগুলা,
এইগুলো নিয়ে কিভাবে কাজ করা যায় বা এই সমস্যাগুলো কিভাবে মেটানো যায়। হ্যাঁ, হাওর তো একটা খুবই মানে দুর্দান্তভাবে ব্লেসড এরিয়া। মানে মনে করেন আমাদের ওইখানে ফসল নিয়ে কখনো সমস্যা হয় না, মানে ঢল নামলে আলাদা বিষয়, কিন্তু মনে করেন যে এক্সট্রা সারও প্রয়োজন হয় না, কারণ যেহেতু রেগুলার পলিমাটির একটা মানে আবরণ এখানে থাকেই, সবসময় আশার উপর থাকে, যেহেতু রেগুলার 6 মাস পানির নিচে থাকে এবং মাত্র 6 মাস ফসল ফলানো যায়। এই 6 মাসের মধ্যে যে বিপুল পরিমাণ ফসল সুনামগঞ্জ বা হাওর অঞ্চল থেকে তৈরি হয়, ফলে হাওরকে সামনের দিনে কিভাবে আরও বেশি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ করে তোলা যায়, ইকোনমিক্যালি গুরুত্বপূর্ণ করে তোলা যায়। কারণ ইকোনমিক্যালি যতক্ষণ না হাওরে ব্যবহার করা যাইতেছে ঠিকঠাক মতো করে, ততক্ষণ পর্যন্ত এর আশেপাশে যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর বা মানুষের আসলে মানে দিনের খুব একটা পরিবর্তন হবে না। ফলে সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি আমার কাজের, স্থানীয় জায়গার কাজগুলো নিয়ে। আচ্ছা, এনসিপি নিয়ে ছোট দুইটা আলাপ করে আমরা আলাপটা শেষ করে দেব। কিছুদিন ধরে পত্রিকাগুলোতে যে আলাপ দেখতেছি যে এনসিপি বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে এবং সেই কমিটিতে ভালো আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। ভালো আওয়ামী লীগ কি জিনিস? আচ্ছা, প্রথমত হলো এনসিপি এখনো কমিটি দেওয়া শুরু করেনি। আচ্ছা, আর বিভিন্ন জায়গায় যেটা হইতেছে কি দেখেন, এরকম প্রচুর মানুষ আছে, এটা আমরা মানে ঘুরে দেখতেছি যে গত 5-6 বছর 7 বছরে তারা আওয়ামী লীগের কাজে ফেড আপ হয়ে এক প্রকার আওয়ামী লীগের সাথে তাদের আর যুক্ততা ছিল না, বা অনেকেই আছে যারা মনে করেন নিজের থেকেই আওয়ামী লীগের রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে আমরা কিন্তু একটা জায়গায় আমাদের খুব কমন আলাপটা ছিল, যে একটা হইলো যে লুটপাট, দুর্নীতি, বা লোকালি মানুষজনের এমন অনেক যুবলীগের নেতা আছে যারা লোকাল, যারা হয়তো এত মানে বড় কোনো লুটপাটটার নামে নেই, কিন্তু লোকালি প্রচণ্ড মানুষের কাছে চাঁদাবাজি সহ মানুষকে হয়রানি করা সহ নানান রকমের ঘটনা তারা ঘটাইছে। এইগুলোর বাইরেও তো কেউ না কেউ ছিল, কিছু মানুষ ছিল। ফলে সেই মানুষগুলোর তো আমরা হোস্টেল করে দিতে পারি না, সেই মানুষগুলোকে আমরা তাদের জীবন কঠিন করে দেওয়ার কিছু নাই। এমন আমিও অনেক স্কুলের মাস্টার চিনি যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগেরই সমালোচনা করে গেছে, কিন্তু তারা আওয়ামী লীগ করে, মানে এটা তারা মনে করেন যে বাসকে বয়স 65 সে করতেছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ যেভাবে চলতেছিল সেটা তার পছন্দ হয় না, কিন্তু আওয়ামী লীগের প্রতি তার একটা সফট কর্নার আছে। সো এই মানুষগুলোকে তো আবার রিকনসিলেশনের মাধ্যমে রিহেবিলিটেট করাটা খুবই জরুরি আর কি। তো সেটা কী উপায়ে হবে, কিভাবে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমার মনে হয় যে এইটা একটা সামাজিক চুক্তির আন্ডারেই এটা হইতে হবে, না হলে আসলে সমাজের মধ্যে যে অস্থিরতা, এই অস্থিরতাটা মানুষগুলো কোথায় যাবে, মানুষগুলো আসলে কোথায় যাবে। আচ্ছা, তো আমরা মোটামুটি আলাপটা র্যাপ আপ করব। তো অ্যাজ এ হোল একটা জায়গায় হইতেছে যে আপনি আপনার এক ধরনের পথ পাল্টালেন, তো এই পাল্টানো পথ নিয়ে কি মানুষের আস্থা পাবেন কিনা? দ্বিতীয়ত হইতেছে যে কি এনসিপিকে ধরেন আমরা একটা নির্বাচন 2টা নির্বাচনের কথা হইতেছে, 10 বছর পরে দেখবো কিনা, দেখলে কত দূর পর্যন্ত দেখতে পারি? প্রথম বিষয় হলো আমি নিজের মধ্যে থেকে আমি মনে করি যে পথ পাল্টানোর থেকে বেশি কি আমি আসলে আমার জায়গা থেকেই আছি। আমার জায়গাটা অলওয়েজ ছিল, আমি এত বড় স্বপ্ন কখনো দেখতাম না, মানে কোনো একটা কারণে হইতে পারে আমার অনেক কিছু এর জন্য বলে, আমি আসলে এরকম বিপ্লব হবে, রেভলিউশন হবে, আমি এর দিকে ছিলাম না। আমার মনে হতো যে ঠিক আছে আমি কতটুকু করে দিয়ে যেতে পারি। আমার একটা অলওয়েজ পজিশন ছিল যে বাংলাদেশ এটা ডেমোক্রেটিক্যাল দেশ হবে। অনেকে আমার একসময় বলতো যে হ্যাঁ ইলেকশন হলে তো জামাত জিতে যাবে, ইলেকশন হলে ইসলামিস্টরা জিতে যাবে। আমার মনে হতো যে আরে দেশের জনগণ যদি ইসলামিস্টদের চায় তাহলে ইসলামিস্টরাই জিতবে, আরে অদ্ভুত, এটাতে তো কোনো সমস্যা নেই। এটা আমার দুর্বলতা যে আমি জনগণকে আমরা চাওয়াইতে পারি নাই। ফলে আমার তো এই জন্য আমি ডেমোক্রেসি বন্ধ করে রাখবো, আমি এই জন্য মানে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর হবে না, সেটা তো হইতে পারে না। ফলে আমার পজিশনটা খুবই সিম্পল, মানে আমার একটা পজিশন সবসময় ছিল যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রিফর্মেশনের মধ্যে, একটা মানে ইটসেলফ একটা ফ্যাসিস্ট আইডিয়া। আমার ভালো মনে হইতেছে তোর আমার কাছে আসতে হবে, মানে অন্য কিছু নাই। ফলে এই যে আইডিয়াসগুলো তো মানে আমার আছেই, আমি ওই জায়গাটাতে আমার এখনো ফার্ম আমি করি যে বাংলাদেশ যদি একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে, বাংলাদেশের মানুষ যদি একটা, যেমন আপনি এটা কিন্তু খুব সিরিয়াস, আমরা এগুলো নিয়ে আলাপ করি না, বা আলাপ করতে গেলে আমরা যেমন মনে করেন আপনি 1971-এর পর থেকে মনে করেন ওই ইভেনচুয়ালি 1971টারও যদি আপনি লক্ষ্য করেন, ইলেকশন আমরা জিতছি, আমাদেরকে ক্ষমতা দেওয়া হইতেছে না, মানে অনেক লম্বা ঘটনা আছে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে, কিন্তু প্রেক্ষাপটটা এটা দিয়েই শুরু, মানে ফাইনাল ওয়ার্ডটা তো এটা দিয়েই শুরু। সেই থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আপনি একটা সলিড পাওয়ার ট্রানজেকশন হয়েছে, যে ঠিকঠাক যে ওকে 5 বছর ক্ষমতায় ছিল, ইলেকশন হয়েছে, আরেকটা ক্ষমতা নেই, আপনি দেখবেন হিস্ট্রি নেই, প্রত্যেকবার মুভমেন্ট। মানে বাংলাদেশ একটা জাস্ট সিভিল ল যে 5 বছর পর নির্বাচন হবে ঠিকঠাক মতো করে। ইন্ডিয়া নিয়ে আমাদের অনেক সমালোচনা আছে,
ইন্ডিয়ার নীতি নিয়ে আমার অনেক সমালোচনা আছে। ইন্ডিয়ার বিরুদ্ধে আমি কথা বলে যেতেছি, মানে বামপন্থীরা যেন ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিয়াস লাইন নেয়, এটা নিয়ে আমি কথা বলে যেতেছি 4-5-6 বছর ধরে, গত বা আরও বেশি হইতে পারে। কিন্তু ইন্ডিয়ায় আপনি একটা জিনিস লক্ষ্য করেন, ইন্ডিয়ান ইলেকশন নিয়ে কিন্তু কোনো আলাপ নাই। 5 বছর পর ইলেকশন হচ্ছে, তারা তাদের মতো করে ইলেকশন করতেছে, ক্ষমতা যাচ্ছে, অল ওকে, জিনিসটা চলতেছে। কিন্তু আমাদের এখানে আমরা একটা নির্বাচন শুরু করাইতে পারিনি। আমরা আমাদের এই যে আমরা এত কিছু নিয়ে গর্ব করি, কিন্তু 53-54 বছরে আমরা একটা নির্বাচন করার সিস্টেম তৈরি করতে পারিনি। বলে এটা তো আমাদের ব্যর্থতা। বলে এই জায়গাটা যদি আমরা না করতে পারি, তাহলে সামনে আর একটু আমরা কিভাবে আগাবো? মানে এতটুকু গণতন্ত্র এনশিওর না হলে সামনের গণতন্ত্র কই থেকে আসবে? আর আরেকটা প্রশ্ন করেছেন যে 10 বছর পরে এনসিপি থাকা না থাকা, দেখেন থাকা না থাকা এটা তো একটা সময়ের বিষয়, কিন্তু আমি বিশেষ করে এনসিপি থাকবে। এবং এনসিপি যেই প্রায় আলাপগুলো আমরা আমাদের ঘোষণাপত্রে করছিলাম যে আমরা কীরকম বাংলাদেশ গড়ে তুলতে চাই, কী টাইপ বাংলাদেশ আমরা বানাতে চাই, যেই ঘোষণাপত্রে যে আলাপগুলো আছে সেই জায়গায় যদি স্টিক করতে পারে, এনসিপি যদি সিরিয়াসলি জনগণের যে দাবি দেওয়া, বিশেষ করে মানে অর্থনৈতিক যে দাবি দেওয়া বা মানুষের যে একটা স্ট্যান্ডার্ড লিভিংয়ের যেই স্বপ্ন, সেই স্বপ্নটা যদি এনসিপি ধারণ করতে পারে, তাহলে আমি বিশেষ করে 10 বছরের মধ্যেই বা তারও আগেই দেখা যেতে পারে যে এনসিপি বাংলাদেশের ক্ষমতায় বা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াটা অসম্ভব না।